হ্যালো স্টুডেন্টস, বায়োবিদ্যার আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আগের দিনে আমরা অভিব্যক্তির ধারণা পড়েছি, যেখানে আমরা মিলার এবং উডের পরীক্ষাও দেখেছি। আজকের সেই অভিব্যক্তি সংক্রান্ত একজন বিজ্ঞানীর মতবাদ জানব। বিজ্ঞানী হলেন ল্যামার্ক। তারই মতবাদ ল্যামার্ক বাদ নামে পরিচিত। সেই মতবাদে কি আছে সেগুলোই আজকের আমরা অল্প বিস্তর জেনে নেব। তাহলে আর বেশি দেরি নয়, চলো ক্লাসটা শুরু করা যাক। বিজ্ঞানী ল্যামার্ক কি করেছিলেন না, এই অভিব্যক্তি সংক্রান্ত প্রথম আমাদের সামনে কিছু মতবাদ দেন। এই বিজ্ঞানী ল্যামার্কই কিন্তু বায়োলজি শব্দের প্রবক্তা। দেখো, মতবাদগুলো আমি লিখে রেখেছি। 1 নম্বর পরিবেশের প্রভাব, 2 নম্বর অঙ্গের ব্যবহার অব্যবহার, 3 নম্বর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এবং 4 নম্বর হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এই মতবাদগুলো তিনি কি করেছিলেন, তার যে বই রয়েছে ফিলোজফিক জুলজি, সেই ফিলোজফিক জুলজি বইতে তিনি কিন্তু এই মতবাদগুলো প্রকাশ করেছিলেন। দেখো, এই 1 নম্বর আর 4 নম্বর মতবাদ অতটা ইম্পর্টেন্স নয়, যতটা ইম্পর্টেন্স হচ্ছে এই 2 নম্বর এবং 3 নম্বর মতবাদ। এই 2 নম্বর এবং 3 নম্বর মতবাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই 4 নম্বর মতবাদটা এসেছে। দেখো, মতবাদগুলো তাহলে একটু একটু করে আমরা জানি। প্রথম কি বলছে, পরিবেশের প্রভাব। ল্যামার্ক বলছেন জীব যে পরিবেশে থাকে সেই পরিবেশের একটা বড়সড় প্রভাব জীবের ওপর পড়ে। যেমন দেখো, আমি বোঝানোর সুবিধার্থে একটু সহজ উদাহরণ দিয়ে যদি বলি, দেখবে কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যখন দেখবে লোকেরা ব্যাঙ্গালোর কিংবা তামিলনাড়ু ওই সমস্ত জায়গাগুলো কাজ করতে যায়, দেখবে বেশ কিছুদিন যাবৎ থাকতে থাকতে তাদের কিন্তু ভাষায় ব্যাঙ্গালোর এবং তামিলনাড়ুর যে প্রভাব সেটা কিন্তু চলে আসতে শুরু করে। অর্থাৎ ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে ভাষাগুলোর কিন্তু সামঞ্জস্য চলে এসেছে। তেমনি প্রত্যেকটা জীবের ক্ষেত্রেও তাই, তারা যে পরিবেশে থাকে সেই পরিবেশের প্রভাব কিন্তু ওই জীবের ওপরে পড়ে। এটাই ল্যামার্ক বলতে চেয়েছিলেন। 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, অঙ্গের ব্যবহার এবং অব্যবহার। ল্যামার্ক বলছেন যে সমস্ত অঙ্গগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেই সমস্ত অঙ্গগুলো কি হচ্ছে, সবল এবং সুগঠিত হচ্ছে, আর যে সমস্ত অঙ্গগুলোকে ব্যবহার করা হচ্ছে না সেগুলো তুলনামূলক দুর্বল হয়ে পড়ছে। যেমন দেখবে আমরা যারা মূলত ডান হাতে সমস্ত কিছু কাজ করে থাকি, তারা দেখবে বাঁ হাতে অতটা কিন্তু কাজ করতে পারি না। বেশি ওজন আমরা বইতে পারি না বাঁ হাতে, কারণ আমরা ডান হাতে বেশি ওজন নিতে নিতে অভ্যস্ত আছি। আবার দেখো, যারা বাঁ হাতে বেশি ওজন ক্যারি করতে পারে তারা কিন্তু ডান হাতে অত ওজন ক্যারি করতে পারে না। ল্যামার্কের ক্ষেত্রে উদাহরণগুলো যদি আমরা দেখি, দেখো প্রথমে অঙ্গের ব্যবহারের উদাহরণ আমরা দেখি। আমরা সবাই জানি ব্যাঙ জলের মধ্যে থাকে, ডাঙার মধ্যেও থাকে, তবে বেশিরভাগ সময় কি হচ্ছে, ব্যাঙ সাঁতার কাটতে থাকে। সেই কারণে ব্যাঙের দেখবে এই আঙ্গুলের মাঝখানে লিপ্তপথ তৈরি হয়। তেমনই দেখবে হাঁস মূলত জলচর পাখি, এরা দেখবে বেশিরভাগ সময় কি হচ্ছে, জলের মধ্যে সাঁতার কাটতে থাকে। তাই জন্য দেখবে ওদেরও এরকম দেখবে আঙ্গুলের ফাঁকে কিন্তু কি হচ্ছে, লিপ্তপথ তৈরি হয়েছে। এর ফলে তাদের সাঁতার কাটতে আরও সুবিধা হয়েছে। হাঁস তাদের পা ক্রমাগত ব্যবহার করতে করতে কিন্তু লিপ্তপথ তৈরি হয়েছে। এটা হচ্ছে অঙ্গের ব্যবহার সূত্র। অব্যবহার যদি বলি, যেমন দেখবে আমাদের পূর্বপুরুষের আমরা জানি কি লেজ ছিল, বর্তমান মানুষের ক্ষেত্রে লেজ নেই। আমাদের পূর্বপুরুষের ক্ষেত্রে লেজের একটা ব্যবহার ছিল যে ওরা গাছে গাছে ঝুলে ঝুলে থাকার সময় লেজটাকে অনেক সময় ব্যবহার করত। কিন্তু
সেই বানর থেকে যখন আস্তে আস্তে মানুষে পরিণত হচ্ছে, লেজের কিন্তু আর কোনোরূপ ব্যবহার ছিল না। সেই কারণে দেখবে লেজ আস্তে আস্তে খসে পড়েছে। তাহলে এই অঙ্গটা অর্থাৎ লেজের ব্যবহার না হওয়ার কারণে লেজটা কিন্তু আস্তে আস্তে খসে পড়ল। এটাই হচ্ছে অব্যবহারের সূত্র। 3 নম্বর কি বলছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্থাৎ একটি জীব জন্ম থেকে শুরু করে তার মৃত্যু অবধি পরিবেশের এই সময়, অর্থাৎ যতটা সময় সে বেঁচে আছে এই সময়কালে জীব যে সমস্ত বৈশিষ্ট্য অর্জন করে থাকে সেই বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী বংশে প্রবাহিত হয়। যেমন দেখবে, উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে ল্যামার্ক জিরাফের ক্ষেত্রে একটি মতবাদ দিয়েছিল। কি মতবাদ? না, আজকে যেমন আমরা লম্বা গলাযুক্ত জিরাফ দেখতে পাই, এরকম জিরাফ কিন্তু একটা সময় ছিল না। তখন প্রথম দিকে জিরাফ কিন্তু স্বাভাবিক অন্য প্রাণীর মতোই কিন্তু তাদেরও গলা ছিল। স্বাভাবিকভাবেই দেখো তৃণভোজী প্রাণীর সংখ্যা খুবই বেশি, এই কারণে খাদ্যের একটা অসম বন্টন দেখা যায়, প্রতিযোগিতা চলতে থাকে। সেই প্রতিযোগিতা থেকে বাঁচার জন্য কি হয়েছে, জিরাফ উঁচু লেভেলের যে সমস্ত গাছগুলো ছিল বা ঘাসগুলো ছিল সেইগুলো খাওয়ার চেষ্টা করে। এই খাওয়ার চেষ্টা করতে করতে তার কি করছে, গলা দেখবে একটু একটু করে উঁচু করতে শুরু করে, এবং এটা ক্রমাগত করার ফলে, যেটা অঙ্গের ব্যবহার সূত্র, ক্রমাগত গলা ব্যবহার করার ফলে আস্তে আস্তে জিরাফের গলা লম্বা হয়েছে। এই লম্বা জিরাফের পরবর্তী বংশধরগুলোও কিন্তু আস্তে আস্তে লম্বা গলাযুক্তই হয়েছে, যেটা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। অর্থাৎ এক বৈশিষ্ট্য, অর্থাৎ যে লম্বা গলাযুক্ত বৈশিষ্ট্য, সেটা কি হলো, পরবর্তী বংশ সঞ্চারিত হয়েছে। 4 নম্বর মতবাদ কি বলছে? নতুন প্রজাতির উৎপত্তি। এই অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এবং অঙ্গের ব্যবহার ও অব্যবহার, এইগুলো মিলিত সমন্বয় কি হলো, নতুন প্রজাতির উৎপত্তি তৈরি হয়। যেমন আমি এক্ষুনি বললাম, যেখানে জিরাফের যে উদাহরণ দিলাম, একসময় জিরাফ স্বাভাবিক গলাযুক্ত ছিল, পরবর্তীকালে লম্বা গলাযুক্ত, অর্থাৎ একটা নতুন প্রজাতির উৎপত্তি হয়েছে। বিজ্ঞানী ল্যামার্ক এই 4টে মতবাদই বলেছিল। দেখা গেল, দেখো বিজ্ঞানে কি হয় না, একটি বিজ্ঞানে যদি কোনো মতবাদ দেয়, অপর আর একদল বিজ্ঞানী থাকে সেই মতবাদগুলো মানতে নারাজ থাকে, স্বাভাবিকভাবেই, কারণ বিজ্ঞান সবসময় যুক্তির উপর নির্ভর করে। তেমনি ল্যামার্কবাদেরও কিছু ত্রুটি দেখা যায়। বিজ্ঞানী ভাইসম্যান কি করেছিলেন, 35টা জনু ধরে একটা ইঁদুর দম্পতি নিয়ে পরীক্ষা করেছিলেন, এবং সেই ইঁদুর দম্পতি কি করেছিলেন, লেজ কেটে দিয়েছিলেন। লেজ কাটার ফলে লেজে যে জিনটা ছিল, স্বাভাবিকভাবে সেই জিন নষ্ট হয়ে যায়। এর ফলে পরবর্তী বংশধরগুলো প্রত্যেকেই লেজবিহীন তৈরি হওয়ার কথা ছিল, যদি আমরা ল্যামার্কের এই মতবাদটা দেখি সেই পরিপ্রেক্ষিতে। কিন্তু দেখা গেল 35 জনু ধরে পরীক্ষা করার পরেও বিজ্ঞানী ভাইসম্যান কিন্তু একটিও লেজবিহীন ইঁদুর তৈরি করতে পারেননি। একইভাবে এই পরীক্ষাও ড্রসোফিলা মাছির উপরেও করা হয়েছিল। ড্রসোফিলা মাছিকে একটা সম্পূর্ণ অন্ধকার ঘরে বদ্ধ রাখা হয়েছিল। দেখবে অন্ধকার ঘরে থাকতে থাকতে প্রত্যেকটি প্রাণীরই আলোক শোষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতা চলে যায়। ড্রসোফিলা মাছিকে অন্ধকার ঘরে রাখার ফলে কি হয়েছে না, পরবর্তী বংশধরগুলো হিসেব মতো অন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেল 60 জনু ধরে পরীক্ষা করার পরেও একটিও মাছি কিন্তু অন্ধ তৈরি হয়নি, স্বাভাবিক দৃষ্টি সম্পন্নই তারা হয়েছিল। এর ফলে ল্যামার্কের এই মতবাদ কিন্তু বিজ্ঞানীরা খণ্ডন করেছিল, যার ফলে অভিব্যক্তির ক্ষেত্রে
আরও একটি নতুন মতবাদ এসে হাজির হয়, সেটা হচ্ছে ডারউইনবাদ, যেটা আজকের ক্লাসে নয়, আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। ছোট ছোট পার্টেই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য ছোট ছোট পার্ট করেই এই মতবাদগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরের দিনের আমরা ডারউইনবাদ শিখব, এবং যারা এর আগের ক্লাসটা দেখোনি, অর্থাৎ অভিব্যক্তি কী এবং মিলার ও উডের পরীক্ষাটা যারা মিস করে গেছো, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ক্লাসটা করে নেবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রেখে দিও।